ক্যান ইউ রিডিজাইন বাংলাদেশ? বাংলাদেশের ডিজাইনের গল্পটা একটা ক্রাইম থ্রিলারের মতো, যা দিন দিন আরো ভুতুড়ে, আরো অবিশ্বাস্য হয়ে যাচ্ছে। আমাদের ছোট্ট অবিশ্বাস্য সুন্দর এই দেশে 17 কোটি মানুষের বসবাস, কিন্তু যখন আমরা আমাদের শহর এবং গ্রামের ডিজাইনের দিকে তাকাই, আমাদেরকে নিয়ে না তেমন কোনো ভালো সমৃদ্ধ জাতি হিসেবে কোনো একটা ধারণা পাওয়া যায় না। এটা খুবই অগোছালো এবং আমাদের এফিসিয়েন্সি লেভেলটা খুবই কম, এটাই মনে হয় বারবার যখন এই শহর এবং গ্রামের ডিজাইনগুলো আমরা দেখি। অনেক অর্গানিক, এটা অনেক স্পন্টেনিয়াস মনে হয়, নিজে নিজে হয়েছে এরকম মনে হয়। কিন্তু 2025-এ এসে এখন পৃথিবীতে যে ধরনের ডিজাইনের প্যাটার্ন গুলো এক্সিস্ট করে, এই অবস্থায় বাংলাদেশের আসলে শহর এবং গ্রামের একটা ইন্টিগ্রেটেড ডিজাইনের অভাব খুব ভালোভাবেই চোখে পড়ছে। আমাদের বিগত এক দশকে জিডিপি কিন্তু 7% হারে বেড়েছিল। এটা কিন্তু শুনতে অনেক ভালো লাগলেও এটার ভিতরে প্রচুর অনিয়ম ছিল। আমাদের দেশে বিশাল একটা অংশের জমির তেমন কোনো পরিকল্পনা নেই, দীর্ঘমেয়াদী বা একটা মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত করে কোনো পরিকল্পনা নেই, যার কারণে আমাদের যে শহরগুলা, সেই শহরগুলা অপরিকল্পিতভাবে বাড়ছে, এগুলো এক্সপান্ড করছে কোনো ডাইরেকশন ছাড়া। এর ফলে আমরা উর্বর কৃষি জমি যেভাবে হারাচ্ছি, সেভাবে আমাদের বনগুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের থাকার কথা চিন্তা করি, ঠিক আছে, কিন্তু এর কারণে আমাদের যে নিজেদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি পরিমাণ ক্ষতি হচ্ছে, কি ধরনের রিসোর্স আমরা হারাচ্ছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র ঢাকাতে 50টিরও বেশি সংস্থা কাজ করছে ঢাকাকে চালানোর জন্য, যাদের নিজেদের মধ্যে তেমন কোনো যোগাযোগ নেই। সেই যোগাযোগ থাকলেও মারামারি যোগাযোগ, এটা আসলে মাঠ পর্যায়ে কিভাবে প্রতিফলিত হচ্ছে তা আমরা ঢাকার অবস্থা দেখলে আমরা বুঝতে পারি। ঢাকাতে অল্প বৃষ্টির পরেই অনেকগুলো জায়গা কিন্তু ডুবে যায়। বৃষ্টির দিনে ডেঙ্গুর প্রকোপ আমার মনে হয় না পৃথিবীতে ঢাকার মতো করে এইভাবে বাড়তে। বাংলাদেশে এত নদী থাকার পরেও ঢাকায় প্রায় 40% মানুষ বিশুদ্ধ পানি পায় না খাবার জন্য। আবার অন্যদিকে বৃষ্টির পরে যে বন্যা হয় বা যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই ড্রেনের পানি, পয় নিষ্কাশনের পানি এক হয়ে মানুষের বাসায় ঢুকে যায়। কোন সমৃদ্ধ ইজ্জতদার জাতি তাদের নিজেদের বাসার ভিতরে প্রতি বছর প্রায় এই ধরনের পানি ঢোকাকে মেনে নিতে পারে না আসলে। শুধুমাত্র পরিকল্পনার অভাবে, দূরদর্শী একটা ইন্টিগ্রেটেড ডিজাইন সিস্টেমের অভাবে এই সমস্যাগুলো হচ্ছে। এটা কিন্তু আলাদা আলাদা বিচ্ছিন্ন ভাবে সমাধান করতে গেলে কখনোই সমাধান হবে না। এটার জন্য আমাদের একটা হলিস্টিক প্ল্যানিং, হলিস্টিক পলিসি এবং হলিস্টিক ডিজাইন সিস্টেম খুবই দরকার। প্রতি বছর বন্যার কারণে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়, অনেকে মারাও যায়। 2024 সালে 87 জন মানুষ মারা গিয়েছে। বাংলাদেশের এখন যা দরকার তা হচ্ছে একটা নতুন ডিজাইন বিপ্লব, একটা নতুন রূপান্তরের রূপরেখা, একটা মাইন্ডসেটের পরিবর্তন। আমরা আসলে এমন একটি দেশ চাই যেখানে আমাদের প্রাণবন্ত শহর, আমাদের কৃষি, আমাদের বন জঙ্গল, আমাদের আকাশ বাতাস, আমাদের পানি সবকিছু নিয়ে সুপরিকল্পিতভাবে একটা উন্নয়নের রূপরেখা থাকবে এবং একটা আরেকটার সাথে সামঞ্জস্য রেখে সব মানুষকে সাথে নিয়ে যেন এগুলার উন্নতি সাধন করা যায়। আপনারা একবার ভাবুন তো, এই যে ঢাকাকে চালাচ্ছে 50টা সংস্থা, তারা যদি আলাদা আলাদা বিক্ষিপ্তভাবে কাজ না করে একটা অর্কেস্ট্রার মতো কাজ করত, তাহলে আসলে আমরা কিরকম ঢাকা দেখতে পেতাম। এভাবেই কিন্তু অন্যান্য অ্যাডভান্স যেসব দেশগুলো আছে, নেদারল্যান্ডস বলেন, সিঙ্গাপুর বলেন, সবাই কাজ করে। তারা কিন্তু বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা ভাবে কোনো কিছু এখন আর করে না, সবকিছুকে একসাথে ইন্টিগ্রেটেড ডিজাইনের মাধ্যমে সবকিছুর একটা পারফরমেন্স ইন্ডেক্স, একটা বেঞ্চমার্কিং করে তারা আগায়। শুধু ডিজাইনটা যদি ভালো করে করতে পারি, আমরা আমাদের কৃষি জমিতে 25% ফলন আমরা বাড়াতে পারবো। আমরা চীন, থাইল্যান্ড, এমনকি ভিয়েতনাম থেকেও অনেক ধরনের নতুন ডিজাইনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারবো, যে কৃষি জমি আসলে কিভাবে ডিজাইন করলে তার ফলন বৃদ্ধি পায়। আমরা অনেক ভালো করছি, ধানের নতুন জাত আবিষ্কার করছি, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো বেশ ভালো কাজ করছে, কিন্তু যে জমি আমাদের আছে সেই জমির মধ্যে যে পরিমাণ ফসল আমরা ফলাচ্ছি, যদি আমরা এটা ইন্টিগ্রেটেড ডিজাইনের অন্তর্ভুক্ত
যুক্ত করি, এটা অবশ্যই আরো অনেক বেশি ফলন দিতে আমাদের পারা যাবে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা বদ্বীপ। এখানে হিমালয় থেকে যে রাস্তা দিয়ে পানি বঙ্গোপসাগরে যায়, সেই রাস্তাটাই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ পানি আসে, সেটাকে ম্যানেজ করার জন্য অবশ্যই আপনার ইন্টিগ্রেটেড ডিজাইন লাগবে। এজন্যই তো বছরের পর বছর আমাদের দেশে 1/3 প্রায় মানুষ বন্যা কবলিত হয়ে পড়ে। তাদের অনেক সমস্যা হওয়ার পরেও আমাদের কাছে কোনো উত্তর নেই। প্রতি বছর আমরা আত্মসমর্পণ করে দিই এবং বন্যা যেভাবেই আসুক আমাদের ফসল নিয়ে যায়, আমাদের ঘর বাড়ি নিয়ে যায়, আমাদের মানুষ, আমাদের মা বোনরা গবাদি পশুর সাথে ভেসে চলে যায়। মানুষ হিসেবে আসলে আমরা নিজেদেরকে কিভাবে দেখি? আমরা সেভাবেই দেখি যেভাবে আমরা আমাদের মানুষদেরকে দেখি। আমাদের মানুষদেরকে যখন আমরা দেখি যে 2025-এ এসেও আকস্মিক একটা বন্যার কারণে মানুষ ভেসে চলে যাচ্ছে গবাদি পশুর সাথে, এবং আমাদের তাদেরকে প্রোটেক্ট করার জন্য কোনো ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই, প্ল্যানিং আমাদের নাই, আমরা একদম ছেড়ে দিয়েছি। এটা দেখলে আসলে আমাদের নিজেদের সম্পর্কে আমাদের তেমন ভালো ধারণা হওয়ার কথা না। যে ডিজাইন বিপ্লবের কথা আমি বলছি, সেটা শুধুমাত্র স্থপতি বা ইঞ্জিনিয়ারদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না। এই ডিজাইন বিপ্লবটা বা এই ডিজাইন থিঙ্কিং এর যে এডুকেশনটা, এটা স্কুল, কলেজ, মাদ্রাসা, সর্বোপরি জনসাধারণের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায়, সব মানুষরা যদি বুঝতে পারে কোন ম্যাটেরিয়ালটা ব্যবহার করা রুচিসম্মত, কোনটা রুচিসম্মত নয়, কিভাবে একটা বিষয় প্ল্যান করলে তার তদারকি করতে হবে, একটা নদী যদি খনন করতে হয় তাহলে আসলে কোন কোন বিষয় নিয়ে তার এমনিতেই চিন্তা করা উচিত, এই সেন্সটা যদি মানুষের না আসে তাহলে সে তো আসলে বুঝতে পারছে না। সে যখন একটা পাথর কোয়ারি থেকে পাথর চুরি করে নিয়ে যাচ্ছে, তার কাছে তো পাথরের এই বিক্ত মূল্যটাই ইম্পর্টেন্ট। এটা নেয়ার কারণে যে ক্ষতিটা হচ্ছে সে তো আসলে বুঝতে পারছে না। এটা বোঝানোর জন্যই এই ডিজাইন সেন্সটা গ্রো করা খুবই দরকারি। আপনারা জেনে অবাক হবেন, ঢাকাতে প্রতিদিন প্রায় 6000 টন বর্জ্য উৎপাদন হয় এবং এর 95% অপরিশোধিত ভাবে হয় নদীতে যায়, না হলে অন্য কোথাও যায়। মানে এটা কি পরিমাণ দূষিত করছে আমাদের পরিবেশ, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের নগরায়ন কিন্তু রকেট গতিতে বাড়ছে। গত 1 বছরে ঢাকা 8% বৃদ্ধি পেয়েছে এবং গত 1 দশকে 230 বর্গ কিলোমিটার সম্প্রসারিত হয়েছে ঢাকা। আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে একটা জাতীয় সমন্বিত পরিকল্পনা কাঠামো, একটি মূল নকশা যা ভূমি ব্যবহার, শহরের বৃদ্ধি, বন্যা প্রতিরোধ, শক্তি, সবুজ এলাকা এবং জীববৈচিত্র্যকে একত্রিত করে সুন্দর পরিকল্পনাতে এগুলোকে নিয়ে আগাতে পারে। আমাদের প্রকৃত স্টেক হোল্ডারদের অংশগ্রহণ এবং একটি নতুন সংস্কৃতি যেটা ডিজাইন কেন্দ্রিক গড়ে তোলা খুবই প্রয়োজন, যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে তথ্য, প্রমাণ এবং অ্যানালাইসিসের ভিত্তিতে। এবং যে কোনো ধরনের শহরের এই পরিকল্পনার ক্ষেত্রে যারা পরিকল্পনাকারী, পরিবেশবিদ, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, যারা ব্যবসায়ী এবং সেই সাথে যারা ব্যবহারকারী, তাদের অংশগ্রহণেই যেন সিদ্ধান্তগুলো নেওয়া হয়। মানুষ যদি কোনো কিছু অ্যাকসেপ্ট করে সেটা চলবে, মানুষ যদি কোনো কিছু অ্যাকসেপ্ট না করে সেটা চলবে না। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময়ই যদি মানুষকে অন্তর্ভুক্ত করা হয়, সেটাই হচ্ছে সবচেয়ে সাস্টেনেবল ডিজাইনের একটা অংশ। আমাদের যে পরিকল্পনা মন্ত্রণালয়, প্ল্যানিং মিনিস্ট্রি, সেটাকে যদি ঢেলে সাজানো যায়, এটাকে যদি পরিবর্তন করে মিনিস্ট্রি অফ ইন্টিগ্রেটেড ডিজাইন, কোঅর্ডিনেশন এন্ড ম্যানেজমেন্ট এই মন্ত্রণালয়ে রূপান্তরিত করা যায় আমাদের প্ল্যানিং মিনিস্ট্রিকে, আমার মনে হয় এটা হবে এ যাবৎকালের একটা খুবই বোল্ড এবং খুবই যুগান্তকারী ডিসিশন। এটার মাধ্যমে অন্যান্য যতগুলা ডিপার্টমেন্টস আছে, এই ক্ষেত্রে অন্যান্য অনেক ধরনের যে মন্ত্রণালয় আছে, সেগুলোর সাথে এই যোগসাজশের নতুন একটা অধ্যায় স্থাপিত হবে আমার মনে হচ্ছে। এখন যে প্ল্যানিং মিনিস্ট্রি, এই প্ল্যানিং মিনিস্ট্রি কোনোভাবেই তার যে হলিস্টিক বা এই সবাইকে সবকিছুকে সাথে নিয়ে প্ল্যানিং করার যে ক্ষমতা, তার কোনো এভিডেন্স সে আসলে রাখতে পারেনি। সম্প্রতি আমরা দেখছি যে চলন বিলের ওইখানে একটা বিশ্ববিদ্যালয় করার প্ল্যান পাস হয়েছে। এটা চিন্তাও করা যায় না, অন্যান্য দেশ যদি দেখে তাহলে হাসাহাসি করবে। ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বা এইসব নিয়ে বড় জ্ঞান থাকা লাগবে না, আপনি দেখলেই বুঝবেন যে এখানে আসলে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জায়গা নয়। তারপরেও আমরা এগুলা করে যাচ্ছি, কেননা এই ইন্টিগ্রেটেড ডিজাইনের একটা বড় অভাব আমাদের এই দেশে আছে। ইন্টিগ্রেটেড ডিজাইনের ছোট হলেও কিছু উদাহরণ কিন্তু আমাদের দেশে আছে। এর মধ্যে অন্যতম একটা ধরা যায় হাতিরঝিল প্রজেক্ট।
হাতিরঝিল কিন্তু একসময় আবর্জনায় ভরা পরিত্যক্ত একটা বিশাল জলাশয় ছিল। এখন কিন্তু এটি শহরের এক প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হয়েছে। এটি যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, এটি শহরের একটা বড় অংশের বন্যাকে কন্ট্রোল করেছে, বন্যা কমিয়ে দিয়েছে। সেই সাথে সামাজিক একটা জায়গা যেখানে মানুষ এসে হাঁটতে পারে, ঢাকার মতো কংক্রিটে আচ্ছাদিত একটা জায়গার মধ্যে এই প্রকল্পটি অবশ্যই একটি অন্যতম ভালো প্রকল্প হিসেবে আমাদের ধরতে হবে। এর সাথে একটি মৃতপ্রায় বাস্তুসংস্থানকে পুনরুজ্জীবিত করেছে এই প্রজেক্ট। একাধিক সংস্থা, মন্ত্রণালয়, কারিগরি দল এবং সেনাবাহিনী একসাথে কাজ করে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা ইনক্লুসিভ প্রজেক্ট নামিয়ে ফেলা যায়। নারায়ণগঞ্জের বাবুয়াইল খালের প্রজেক্টটিও কিন্তু এই ধরনের একটি অন্যতম উদাহরণ। এই দুইটা প্রকল্পতেই ভালো সাফল্য থাকার পরেও যারা কাজ করেছেন তারা বলেছেন এই সমন্বিত ডিজাইন বা পরিকল্পনার অভাব এবং সব সংস্থাগুলোকে একটা লাইনে নিয়ে আসার যে বাধা, এটাই তাদের কাছে সবচেয়ে বড় বাধা হিসেবে ধরা দিয়েছিল। কোনো একক দৃশ্যমান কেন্দ্রবিন্দু না থাকার কারণে এই সাফল্যগুলো বিচ্ছিন্ন সাফল্য হিসেবে রয়ে গেছে। এগুলা কোনো নিয়মে পরিণত হতে পারে। এগুলা থেকে রিপল এফেক্ট হয়ে যে কুমিল্লা, ফেনী, সিলেট, রাজশাহীতে এই ধরনের প্রকল্প আমরা আরো বেশি দেখতে পাবো তা কিন্তু হয়ে ওঠে, বরং ওইগুলা জায়গাতে এখনো 96 এর গ্যাজেট চলে। সিটি কর্পোরেশনে যারা কাজ করছেন তাদের দূরদর্শী তেমন কোনো প্ল্যান নাই, প্ল্যান থাকলে সেগুলো গুচ্ছ বিভিন্ন দেশ থেকে যে অনুদান সিটি কর্পোরেশন গুলো মাঝে মধ্যে পায়, সেই অনুদানের অন্তর্ভুক্ত যেসব প্রজেক্ট থাকে আলাদা ভাবে শুধু এগুলাতেই কাজ হয়। অনেক সময় এগুলা থেকে অনেক টাকা পয়সা আসে এই জন্য। বাট এই বিষয়গুলা যে একটা সুন্দর পরিকল্পনা, একটা সাস্টেইনেবল শহর, একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান করার জন্য যেসব উপাদান দরকার, এর কোনো কিছুই আসলে এই বিষয়গুলোর মধ্যে থাকে না। আমি আরো বেশি বলতাম, আজকে আমার প্রথম ভিডিও, আমি নতুন করে এই চ্যানেলটা শুরু করছি। এই বাংলাদেশে ডিজাইন বিপ্লব বলতে যে বিষয়টা আমি বলছি, এই বিষয়টা নিয়ে আরো খোলাসাভাবে আলোচনা করার জন্য, ডিজাইন যে আসলে কত শক্তিশালী, এই বিভিন্ন কেস স্টাডি এবং বিভিন্ন ধরনের যে থিওরি গুলো আছে এগুলা পর্যালোচনা করে এগুলোর প্রভাব আমাদের দেশে কিরকম হতে পারে, নতুন আইডিয়াস নিয়ে যে কিরকম হতে পারে আমাদের ফুটপাথ, কিরকম হতে পারে আমাদের অ্যাপার্টমেন্ট ভবনগুলো, এই নতুন আইডিয়াস গুলা নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু এই চ্যানেলটা আমি খুলেছি। আমার সাথে থাকবেন। একটি দেশের ভবিষ্যৎ গড়ার জন্য সেই দেশের ভবিষ্যতের রূপরেখা কেমন হবে, ভবিষ্যতের দৃশ্যপট কেমন হবে, ভবিষ্যতে আমাদের মসজিদগুলো কেমন হবে, আমাদের স্কুল কলেজগুলো কিরকম হবে, আমাদের ছাত্র হল, আমাদের কারাগারগুলো কিরকম হবে, আমাদের জনপদ, আমাদের নদী নালা, এই পার্ক, এইগুলো কিরকম হবে, 2030 সালে কিরকম হবে, 40 সালে কিরকম হবে, 50 সালে কিরকম হবে, এই বিষয়গুলাই ভালো করে দেখার জন্য, বোঝার জন্য, আর কি সম্ভব না এটা ভালো করে পর্যালোচনা করার জন্য ইন্টিগ্রেটেড ডিজাইনের তেমন কোনো ব্যতিক্রম নাই। 2025-এ এসে অবশ্যই আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে অনেকগুলা দেশ আছে, অনেকগুলা দেশে অনেক আধুনিক, অনেক ভালো কিছু মেথডস তারা তৈরি করেছে, যেগুলো থেকে আমরা শিখতে পারবো। হুবহু ওইখান থেকে কপি না করে, যেটা কিনা আমাদের দেশে একটা খুবই মারাত্মক ভুল প্রচলন, যে আমরা বাইরে ভালো কিছু দেখলি ওইটা আমাদের দেশে আবার হুট করে নিয়ে চলে আসতে চাই। দুইটাই ভুল। একদিক দিয়ে সুপরিকল্পনা হচ্ছে না, এটাও ভুল, আর একদিক দিয়ে বাইরে কিছু দেখলে এটা আমাদের দেশে নিয়ে আসার যে প্রক্রিয়া, এটাও ভুল। আমরা দেখবো তারা তাদের জন্য কিরকম করেছে, ওই প্রক্রিয়াটা শিখে আমরা আমাদেরটা কিরকম হতে পারে সেটা আমাদের মতো করে করব। সেই হিসাবে আমি এই ইন্টিগ্রেটেড ডিজাইন বলেন, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বলেন, স্থাপত্য, আরবান ডিজাইন, এই সকল বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলার জন্য এই চ্যানেলটা খুলেছি। আমার সাথে থাকলে আমি অনেক অনুপ্রাণিত হব। আমার কোনো তথ্যে যদি কোনো ধরনের কারেকশন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি একটা কথা বলি শেষ করতে চাই, ডিজাইন ইজ দ্য ক্লোজেস্ট থিং টু ম্যাজিক, ইউ ক্যান টার্ন এনিথিং ইনটু এনিথিং। ডিজাইন জাদুর সবচেয়ে কাছাকাছি একটা বিষয়, এটা দিয়ে আপনি যে কোনো কিছুকে অন্য যে কোনো কিছুতে পরিবর্তন করতে পারবেন। এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যদি ডিজাইনের এই অ্যাওয়ারনেস, ডিজাইন সম্পর্কে যে ধারণা, ডিজাইন থিঙ্কিং, কোনো একটা বিষয় নিয়ে চিন্তা কিভাবে করতে হবে, ভালোভাবে অনুধাবন কিভাবে করতে হবে, এইটার যে একটা সঠিক প্রক্রিয়া ছোটবেলা থেকে যদি শিখিয়ে দেওয়া হয় কোনোভাবে, এটা কিন্তু খুব কমপ্লেক্স কোনো বিষয় না। ইন্টারমিডিয়েটে যদি আমরা ক্যালকুলেট করতে পারি,
আমরা যদি সলিড মেকানিক্স করতে পারি, আমরা অবশ্যই ভালো একটা ডিজাইন সেন্স নিয়ে আমরা বেড়ে উঠতে পারবো। আমার এই প্রত্যাশা নিয়ে আমার এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।